আমাদের আলোচনার মধ্যে বচনের গুণ এবং পরিমাণ এই বিষয়টার উপর আলোকপাত করব। এখানে বচন অনেক ধরনের হয়, নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, কিন্তু আমরা এখানে নিরপেক্ষ বচনের, যাকে আমরা ইংলিশে বলছি ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, সেই ক্যাটেগরিক্যাল প্রপোজিশনের গুণ এবং পরিমাণ সংক্রান্ত আলোচনা করব। এখন ক্যাটেগরিক্যাল প্রপোজিশন বা নিরপেক্ষ বচন কাকে বলে? এই নিরপেক্ষ বচন মানে হচ্ছে কি, সেটা শর্তহীন বচন। একটি বচনের মধ্যে আমরা দেখি কি, একটা উদ্দেশ্যপদ থাকে, একটা সংযোজক থাকে, একটা বিধেয় থাকে এবং একটা পরিমাণসূচক চিহ্ন থাকে। আমি এর আগের যে লেকচার তাতে কিন্তু আমি বচনের গঠন আলোচনা করেছিলাম, তাতে আমি এই কথা বলেছি। তাহলে দেখা যাচ্ছে একটা বচনের মধ্যে আমরা চারটে পার্ট পাচ্ছি, অর্থাৎ চারটে অংশ পাচ্ছি। একটাকে প্রথম যেটা, সেটা হচ্ছে পরিমাণ সূচক চিহ্ন, তারপরেরটা হচ্ছে উদ্দেশ্য পদ, তারপরে হচ্ছে সংযোজক, যাকে ইংলিশে কপুলা বলছি, আর শেষটা হচ্ছে বিধেয় পদ। একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন আমি বলছি সকল মানুষ হয় মরণশীল, এই বচনটা একটা নিরপেক্ষ বচন। কেন? এখানে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যে সম্বন্ধ, তা কোনো শর্তের উপর নির্ভর করছে না। শর্তহীন বচন হচ্ছে নিরপেক্ষ বচন। এখানে সকল মানুষ হয় মরণশীল, এই বচনে সকল হচ্ছে পরিমাণ সূচক চিহ্ন, মানুষ হচ্ছে উদ্দেশ্যপদ, হয় হচ্ছে সংযোজক, আর মরণশীল হচ্ছে বিধেয়। এখন এই যে নিরপেক্ষ বচন, এই নিরপেক্ষ বচনের গুণ এবং পরিমাণ কি হবে? আমরা দেখেছি সাবেকি অ্যারিস্টটলীয় যে পরিকল্পনা, অর্থাৎ অ্যারিস্টটলিয়ান প্ল্যানিং অফ ক্লাসিফিকেশন, তাতে আমরা দেখেছি গুণ এবং পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনকে আমরা দুভাগে ভাগ করছি। এখন কিভাবে? একটা হচ্ছে নিরপেক্ষ বচনের গুণ। গুণ অনুযায়ী নিরপেক্ষ বচন দু প্রকার, সদর্থক এবং নঙর্থক। ইংরেজি হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আর পরিমাণ অনুযায়ী কি? পরিমাণ অনুযায়ী হচ্ছে নিরপেক্ষ বচনকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে সামান্য বা সার্বিক বচন, আর একটাকে বলা হচ্ছে বিশেষ বচন। এখন সামান্য বচন কি? সামান্য বচন হচ্ছে সেই বচন যে বচনে বিধেয় পদটি সমগ্র উদ্দেশ্য সম্বন্ধে স্বীকার করে অথবা অস্বীকার করে। অর্থাৎ একটি বচনে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে একটা সম্বন্ধ আছে, সেই সম্বন্ধ স্বীকৃতির হতে পারে, আবার কোনো ক্ষেত্রে অস্বীকৃতির হতে পারে। যেখানে স্বীকৃতির হচ্ছে, অর্থাৎ বিধেয় পদটি উদ্দেশ্য পদকে স্বীকার করছে, সমগ্র উদ্দেশ্য পদ সম্বন্ধে স্বীকৃত হচ্ছে, অ্যাফার্ম করছে, তখন সেই বচনটি হচ্ছে সামান্য, সেই বচনটিকে আমরা বলতে পারি যে সদর্থক বচন। সামান্য বলবো না,
এখন বলবো সদর্থক বচন বা অ্যাফার্মেটিভ প্রপোজিশন। যেমন আমি উদাহরণ দিয়েছি, সকল দার্শনিক হয় ভাবুক ব্যক্তি। এখানে এই ভাবুক ব্যক্তি, এই যে বিধেয় পদটি, এটা সকল দার্শনিক সম্পর্কে স্বীকার করা হয়েছে, কেননা সংযোজক এখানে হয়, সংযোজকটা কিন্তু অ্যাফার্মেটিভ। আবার দেখা যায় কোনো মানুষ নয় অমর, এই যে বচনটিতে, এই বচনটিতে অমর এই বিধেয় পদটি কিন্তু মানুষ সম্পর্কে, কোনো মানুষ মানে হচ্ছে মানুষ সম্পর্কে পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে। কি করে বুঝবো? কারণ নয় এই সংযোগের প্রকৃতি দেখে, কপুলার এই যে নয় এর প্রকৃতিটা দেখে। তাহলে বচনের ক্ষেত্রে বিধেয় পদটি উদ্দেশ্য পদকে কখনো স্বীকার করছে, যদি স্বীকার করে সেটা হচ্ছে সদর্থক বচন, যদি বিধেয় পদটি উদ্দেশ্য পদকে অস্বীকার করে তখন তাকে বলা হচ্ছে বিশেষ বচন, নগর্থক বচন। সরি, এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ বচন। এখন পরিমাণ অনুযায়ী বচনকে কিন্তু আমরা আবার দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে বিশেষ বচন। এই বিশেষ বচন কি হচ্ছে? যে বচনে বিধেয় পদটি মানে উদ্দেশ্যের কিছু অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলা হচ্ছে। পার্টিকুলার প্রপোজিশন, যেমন আমরা পার্টিকুলার প্রপোজিশন হিসেবে এখানে আই বচনকে এবং ও বচনকে, আই বচনে আমরা দেখছি যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের কিছু অংশকে স্বীকার করছে, যেমন কোনো কোনো মানুষ হয় কবি, এটি একটি আই বচনের দৃষ্টান্ত। এখানে আমরা দেখছি যে এই যে কবি, এই বিধেয় পদটি কোনো কোনো মানুষ সম্পর্কে, সমগ্র মানুষ সম্পর্কে নয়, কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকার করছে। সংযোজকের প্রকৃতি কি এখানে? হয়। এবং কোনো কোনো মানুষ, এই যে পরিমাণ সূচক চিহ্ন, এর যৌক্তিক অর্থটা কি? অন্তত পক্ষে একজন। লজিকে সাম কথাটির অর্থ হচ্ছে at least one। তাহলে বিশেষ বচন আমরা দেখছি যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে স্বীকার করে অথবা অস্বীকার করে। অস্বীকার করাটা এবার দেখি একটা উদাহরণ নিয়ে। যদি বলি কোনো কোনো ধাতব বস্তু নয় সোনা, কোনো কোনো ধাতব বস্তু নয় সোনা, তাহলে সোনার এই কনসেপ্টটা বা প্রত্যয়টা, সোনা এটা হচ্ছে বিধেয় পদ, এই বিধেয় পদ এর এই যে প্রত্যয়টা কোন কোন ধাতব বস্তু সম্পর্কে অস্বীকার করেছে, কারণ নয় এখানে কপুলাটা নেচার দেখে বুঝতে পারছি আমরা। সুতরাং বিশেষ বচন আমরা দেখছি যে দুই রকম, একটাকে আমরা বলছি আই প্রপোজিশন, আর একটাকে আমরা বলছি ও প্রপোজিশন। তাহলে অ্যারিস্টটলের পরিকল্পনা অনুযায়ী নিরপেক্ষ বচনকে আমরা কি করছি, যে দুভাগে ভাগ করছি বচনের গুণ এবং পরিমাণ অনুযায়ী। গুণ অনুযায়ী নিরপেক্ষ বচন হচ্ছে দু রকমের আমরা পাচ্ছি, একটাকে বলছি সদর্থক বচন আর একটাকে বলছি নগর্থক বচন। আর পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচন হচ্ছে দু রকমের,
যেখানে বলা হচ্ছে বিশেষ বচন, আর একটা আমরা বলছি হচ্ছে বিশেষ বচন। এই বিশেষ বচনটা কি বচন? যে বচনে কি হচ্ছে, যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের একাংশ সম্পর্কে বা আংশিক সম্পর্কে কি করছে, আংশিক অর্থকে স্বীকার করছে। স্বীকারের ক্ষেত্রটা যেমন আই প্রপোজিশনের ক্ষেত্রে আমরা দেখছি স্বীকার করছে, আর ও প্রপোজিশনের ক্ষেত্রে দেখছি অস্বীকার করছে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। এবার একটা জিনিস যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে রিডাকশন ইনটু প্রপোজিশন, অর্থাৎ একটা বাক্যই তো বচন নয়, কতগুলো বাক্য থাকবে, সেই বাক্যগুলোকে বচনের আকারে নিয়ে আসতে হবে। বচনের আকারে যখন বাক্যকে আমি আনবো বা রূপান্তর করব, তখন বচনের ক্ষেত্রে একটা কাঠামো দিতে হবে, স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে একটা পরিমাণ সূচক চিহ্ন থাকবে, তারপরে উদ্দেশ্য থাকবে, তারপরে সংযোজক থাকবে, তারপরে বিধেয়। যেমন আমি যদি বলি মানুষ হয় মরণশীল, বা মানুষ মরণশীল, হয়টা আমি বললাম না, এটাকে বলবো কি, সকল মানুষ হয় মরণশীল। তাহলে সকল এটা হচ্ছে পরিমাণ সূচক চিহ্ন, মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, হয় সংযোজক, মরণশীল বিধেয়। তাহলে মানুষ মরণশীল এই বাক্যটি দিলে এর যুক্তিবিজ্ঞান সম্মত রূপ হবে সকল মানুষ হয় মরণশীল। এই বচনটি কি বচন? এই বচনটি হচ্ছে এ বচন। আর একটা উদাহরণ দিচ্ছি, পাখি ওড়ে। এটি একটি বাক্য, এটিকে যদি আমি বচনে আনতে চাই, আমি কি করব? বাক্যকে বচনে রূপান্তরিত। আমার এখনকার আলোচ্য বিষয় হচ্ছে এটা, রিডাকশন ইনটু প্রপোজিশন। পাখি ওড়ে, তাহলে হবে কি, সকল পাখি হয় এমন যারা ওড়ে। এটাও এ প্রপোজিশন। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, কালো নয় সাদা। কালো নয় সাদা, এই যে বাক্যটা কালো নয় সাদা, এই বাক্যটাকে যদি আমি বচনে রূপান্তরিত করতে চাই, তাহলে আমি কিরম বলবো? কোনো কালো বস্তু নয় সাদা বস্তু। দেখো, কোনোটা হচ্ছে একটা পরিমাণ সূচক চিহ্ন, কোয়ান্টিফায়ার, তারপরেই আসছে সাবজেক্ট, তারপরে আসছে কপুলা, তারপরে আসছে প্রেডিকেট বা বিধেয় পদ। আবার আরেকটা যদি বলি, মানুষ অমর নয়, এটাকে কিভাবে করব? কোনো মানুষ নয় অমর। তাহলে ই প্রপোজিশনের আমরা দেখছি দুটো রূপ রয়েছে,
একটা হচ্ছে নো এস ইজ পি, আর একটা হচ্ছে এস ইজ নট পি। নো এস ইজ পি মানে হচ্ছে কোনো এস নয় পি। এস হচ্ছে সাবজেক্ট, পি হচ্ছে প্রেডিকেট। এটা যেমন ই বচনের একটা রূপ, আর একটা হচ্ছে এস হয় না পি, এটাও কিন্তু আর একটা রূপ। এবার আই বচনের বলা হলো রাজনীতিবিদরা, কিছু সংখ্যক রাজনীতিবিদ হলেন কূটনৈতিক। এই যে এটা দেয়া হলো, এটাকে কিভাবে করে? বলা হবে যে কোন কোন রাজনীতিবিদ হন কূটনীতিবিদ। কোন কোন মানে হচ্ছে অন্তত পক্ষে একজন রাজনীতিবিদ, তিনি আবার কূটনীতিবিদ। এটা হচ্ছে আই প্রপোজিশন, পার্টিকুলার অ্যাফার্মেটিভ বা বিশেষ সদর্থক বচন। এবার ও বচন বলবো। বলা হলো চকচক করলেই শোনা হয় না। চকচক করলেই শোনা হয় না। এটাকে যদি আমি যুক্তিবিজ্ঞান সম্মত রূপ করি, তাহলে হবে কোন কোন চকচকে বস্তু নয় সোনা। ও প্রপোজিশন ছিল একটা বাক্য, তাকে আমি রূপান্তর করছি কি বচনে। আবার যদি আর একটা উদাহরণ দিই, অল্প সংখ্যক মানুষ সেখানে ছিল না। অল্প সংখ্যক মানুষ সেখানে ছিল না, তাহলে কিছু মানুষ ছিল, তাহলে কোন কোন মানুষ নয় এমন যারা সেখানে ছিল। ও প্রপোজিশন। তাহলে এইটা হচ্ছে বাক্যকে বচনে রূপান্তরিত কতগুলো নিয়ম। এখানে অ্যারিস্টটল রিডাকশন ইনটু প্রপোজিশন বা বাক্যকে বচনে রূপান্তর, এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো মানে রুলের কথা উনি বলেছেন। যেমন যদি কোনো বাক্যে সকল, প্রত্যেক, যে কেউ, সর্বদা এগুলো থাকে এবং এর সঙ্গে যদি কোনো না সূচক বা নেগেটিভ কোনো সংযোজকের ব্যবহার না হয়, তাহলে সেই যে বচনটি সেটি হবে কি এ প্রপোজিশন। যেমন প্রত্যেক কবি হয় কল্পনা প্রবণ, প্রত্যেক বলা হয়েছে, এটার লজিক্যাল ফর্ম হবে সকল কবি হয় কল্পনা প্রবণ, এ প্রপোজিশন। আচ্ছা, এবার কোন প্রপোজিশনে যদি কোনো কোনো, কিছু কিছু, প্রায় সব, সাধারণত বা 80% বা 90% এরকম থাকে, তাহলে এবং তার সঙ্গে বলা হচ্ছে যে কোনো নগর্থক চিহ্ন না থাকে,
তাহলে সেটি আই প্রপোজিশন হবে। যেমন 80% স্টুডেন্ট সেখানে উপস্থিত ছিল, তার মানে কোনো কোনো ছাত্র হয় এমন যারা সেখানে উপস্থিত ছিল। কারণ আমি বলেছি 80% স্টুডেন্ট বা ছাত্র সেখানে উপস্থিত ছিল, এটার সঙ্গে কিন্তু আমার কোনো নঅর্থক চিহ্ন বাক্যে ব্যবহৃত হয়নি। সুতরাং এটাকে যখন আমি রিডাকশন করব তখন কিন্তু 80% মানে 100% নয়, তার মানে কোনো কোনো মানে একটা আংশিক অর্থকে নেওয়া হচ্ছে এখানে। কোনো কোনো ছাত্র হয় এমন যারা উপস্থিত ছিল, আই বচন। আর এই কোনো কোনো বা এই 80% নয় বা 60% নয় বা কিছু কিছু নয় বা অধিক সংখ্যক নয়, এরম যদি চিহ্ন থাকে তাহলে সেটা কিন্তু ও বচন হবে, যেটাকে আমি বলছি বিশেষ নঅর্থক বচন। এবার আরেকটা জিনিস হচ্ছে যেখানে, সেটা হচ্ছে যদি কচ্ছিৎ কদাচিৎ, যেখানে আমরা বলি ফিউ, হার্ডলি, স্কেয়ারসলি, এইগুলো প্রায়শই না, এইরকম যদি থাকে এবং এদের অর্থের সঙ্গে যদি না থাকে, তাহলে এসব পরিমাণ চিহ্নের অর্থ কতক না সেইভাবেই হবে। যেমন ধার্মিক ব্যক্তি কদাচিৎ সুখী হয়, ধার্মিক ব্যক্তি কদাচিৎ সুখী হয়, এটাকে কি করে বলবো আমরা? কদাচিৎ মানে কখনো কখনো, তাহলে বলবে কি কোনো কোনো ধার্মিক ব্যক্তি নয় সুখী, এটা কিন্তু ও প্রপোজিশন। কোনো কোনো ধার্মিক ব্যক্তি নয় সুখী। আবার যদি আমরা বলি ধার্মিক ব্যক্তি সুখী নয়, মানে কদাচিৎ নয়, যদি আমরা বলি কদাচিৎ কথাটা বললাম মানে কখনো কখনো নয় যদি বলি, তখন সেটা সেন্স কিন্তু আমার অ্যাফার্মেটিভ হবে। তখন করতে হবে কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ব্যক্তি। তার মানে কদাচিতের সঙ্গে বা কচ্ছিতের সঙ্গে যদি কোনো নেগেশন যুক্ত না থাকে, নঅর্থকতা যুক্ত না থাকে, তাহলে সেটা কিন্তু কি হবে? নেগেটিভ প্রপোজিশনই হবে। আর কচ্ছিতের সঙ্গে যদি কোনো নেগেটিভ একটা থাকে, কচ্ছিত তার সঙ্গে নেগেটিভ নয় বা হয় না, তখন সেটা কিন্তু অ্যাফার্মেটিভ প্রপোজিশনই হচ্ছে, অর্থাৎ আই প্রপোজিশন হচ্ছে। অবশ্যই এটা পার্টিকুলার হচ্ছে, কারণ কচ্ছিত কদাচিৎ এগুলো বলা হচ্ছে। আর একটা কি হচ্ছে যে যদি কোনো বাক্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই মানে এই টার্মগুলো, এই পদগুলো থাকে, তাহলে কিন্তু সেই বাক্যটি কি হবে? উদ্দেশ্য বিধেয় স্থানান্তরিত করে বাক্যটি কিন্তু এ বচন হবে। এটা কিন্তু এই যে রুলগুলো আমি বলছি এগুলো সবই কিন্তু স্পেশাল রুল, অর্থাৎ জেনারেল এই আইও বচনের যে আমরা রুল করছি সেই রুল নয়, এগুলো কিন্তু স্পেশাল রুল। যেমন যদি বলা হয় কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী, এখানে বলা হচ্ছে কি যে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। লক্ষ্য করে দেখো, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই হয় সুখী, এটা বলা হয়েছিল। এখানে কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় দুটো কিন্তু ঘুরে গেল, অর্থাৎ ইন্টারচেঞ্জ করে গেল। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি, এই বচন হয়ে গেল। এবার যদি আরেকটা উদাহরণ নেওয়া যায়, যেমন একমাত্র মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরাই এবার এই কলেজ থেকে উত্তীর্ণ হবে, এইরকম একটা বাক্য বলা হলো। এটাকে কিভাবে করা হবে? যে এই কলেজের সকল ছাত্র এবং ছাত্রী
যারা উত্তীর্ণ হবে, হয় ছাত্র ছাত্রী, তারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে, অর্থাৎ ইন্টারচেঞ্জিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে 1, 2, 3, যখন এই যে সংখ্যাগুলো, এটা বিশেষ করে উক্ত থাকবে, অর্থাৎ বলা থাকবে, এবং এই বচনটি তাহলে বিশেষ বচন হবে। যেমন বলা হচ্ছে একটি ধাতু কঠিন নয়, একটি ধাতু কঠিন নয়। এখানে বলা হবে কোন কোন ধাতু নয় কঠিন। এটা ও প্রপোজিশন হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ভাবে বাক্যকে বচনে রূপান্তরিত বিভিন্ন টেকনিক। এটা খুব ভালো করে কিন্তু পড়তে হবে, এবং এই সিলেবাসটা কভার করার জন্য আমি এর পরের দিন প্রত্যেকটা লক্ষণের সঙ্গে সঙ্গে, মানে শুধুমাত্র বা কেবলমাত্র থাকলে কি হবে, কোনো নয় থাকলে কি হবে, বা একটা পার্সেন্টেজ যুক্ত চিহ্ন থাকলে কি হবে, 1, 2, 3 এরকম থাকলে কি হবে, এই ধরনের বেশ কিছু লজিকের এক্সারসাইজ আমি সেগুলো দেব। It depends on practice. আচ্ছা, এবার যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, চ্যাপ্টারটা হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান। এখন আমরা দেখছি অনুমানকে আমরা দুভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি হচ্ছে অবরোহ অনুমান, আর একটাকে বলছি আমরা আরোহ অনুমান, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ডিডাকটিভ ইনফারেন্স অ্যান্ড ইন্ডাকটিভ ইনফারেন্স। এই যে অবরোহ অনুমান, এই অবরোহ অনুমানকে আবার আমি দুভাগে ভাগ করছি। একটাকে বলছি আমরা হচ্ছে অমাধ্যম অনুমান, অন্যটিকে আমি বলছি মাধ্যম অনুমান। ইংরেজিটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স আর মিডিয়েট ইনফারেন্স। এখন অমাধ্যম অনুমান কাকে বলে? উচ্চারণেই বুঝতে পাচ্ছি যে অমাধ্যম, অ এর লজিক্যাল সেন্স হচ্ছে ন, আর মাধ্যম মানে হচ্ছে মিডিয়েট। তার মানে যেটা মিডিয়েট করার মতো কিছু নেই, দ্যাট ইজ অমাধ্যম। যদি সহজ করে অমাধ্যম কথাটা বলতে চাই তাহলে তাই। এখন বলা হচ্ছে সংজ্ঞাতে যে অমাধ্যম অনুমান হচ্ছে সেই অনুমান যে অনুমানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে, কি বলছে, যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে, এই আশ্রয় বাক্যর কিন্তু আর একটি নাম হচ্ছে হেতু বাক্য, বলছে যে সরাসরি ভাবে সিদ্ধান্তে উপনীত হতে পারা যায়। অর্থাৎ অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়, একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি ভাবে মিশ্রিত হয়। আচ্ছা, এই যেমন কোন কোন মানুষ
হয় চতুষ্পদী। এটা হচ্ছে হেতু বাক্য বা আশ্রয় বাক্য, ইংলিশে যাকে আমরা বলছি প্রেমিস। এটা থেকে আমি সিদ্ধান্ত আসছি কি কোন কোন চতুষ্পদী জীব হয় মানুষ। আই টু আই, ঠিক আছে। এখানে লক্ষ্য করা যাক যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি ভাবে সিদ্ধান্তটি কিন্তু মিশ্রিত হচ্ছে। আচ্ছা, এখন এই অমাধ্যম অনুমান অনেক ধরনের আছে। আমরা অ্যাজ পার কারিকুলাম আমরা দু ধরনের অমাধ্যম অনুমানের কথা বলবো। প্রথমটাকে আমরা বলছি আবর্তন, দ্বিতীয়টাকে আমরা বলছি বিবর্তন, এবং আরেক ধরনের অমাধ্যম অনুমানের যেটা বলবো সেটা হচ্ছে যে বস্তুগত বিবর্তনকে আমরা বলতে পারি, কিন্তু বস্তুগত বিবর্তনকে বলার ক্ষেত্রে কিছু ডিসপিউট আছে, কিছু কন্ট্রোভার্সি আছে। সুতরাং আমাদের পাঠ্যক্রম অনুযায়ী আমরা আবর্তন এবং বিবর্তন, অবশ্যই সমবিবর্তন যাকে কন্ট্রাপোজিশন বলা হচ্ছে, এর মধ্যেই আলোচনাটাকে সীমাবদ্ধ রাখব। এখন বলা হচ্ছে যে আবর্তন কাকে বলে। এখন বলা আবর্তন হচ্ছে এক ধরনের অমাধ্যম অনুমান, যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় সিদ্ধান্তে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে। সেই যে অবরোহ অনুমান, অমাধ্যমমূলক অনুমান, তাকেই বলা হচ্ছে আবর্তন। যেমন কোনো মানুষ হয় ভাবুক ব্যক্তি, এটা থেকে আমি করলাম হচ্ছে কোনো ভাবুক ব্যক্তি হয় মানুষ। তবে এখানে দেখা যাক যে এই যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে কিন্তু যথাক্রমে স্থান পরিবর্তন করেছে। সিদ্ধান্তে আশ্রয় বাক্যের বিধেয়টি উদ্দেশ্য হিসেবে বসেছে এবং আশ্রয় বাক্যের বিধেয়ের জায়গায়, সিদ্ধান্তের বিধেয়ের জায়গায় আশ্রয় বাক্যের উদ্দেশ্যটি বসেছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হচ্ছে উভয় বচনের কিন্তু গুণ একই আছে। অর্থাৎ আশ্রয় বাক্যটি যদি সদর্থক হয়, সিদ্ধান্ত কিন্তু সদর্থক। এটা আবর্তনের অন্যতম রুল যে আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, সিদ্ধান্ত তাহলে সদর্থক হবে। আশ্রয় বাক্য যদি নমর্থক হয়, সিদ্ধান্ত তাহলে নমর্থক হবে। অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন হয় না, উভয়ের গুণের কোনো পরিবর্তন হয় না। এবার ৩ নম্বর, তাহলে কি পরিমাণের পরিবর্তন হয় কি হয় না? এই ক্ষেত্রে বলা হয়েছে পরিমাণের কিন্তু পরিবর্তন হয়। যেমন একটি ক্ষেত্রে পরিবর্তন হয়, সেটা হচ্ছে যখন অসম আবর্তনটা হচ্ছে, সেটা একটু পরে বলছি। মানে ৩ নম্বর হচ্ছে পরিমাণের পার্থক্য হয়। ৪ নম্বর হচ্ছে বলেছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য, সিদ্ধান্তে সেই পদকে ব্যাপ্য হতেই হবে। অর্থাৎ
আশ্রয় বাক্যে যদি ব্যাপ্য হয় কোনো পদ, তাহলে সেই পদ কিন্তু সিদ্ধান্তে যদি ব্যাপ্য না হয়, তাহলে কি হবে? আশ্রয় বাক্য ব্যাপক, সিদ্ধান্তটা অব্যাপক। এটা অবরোহ যুক্তির ক্ষেত্রে মেনে নেওয়া যায়। কিন্তু উল্টো দিক থেকে যদি আমি বলি যে সিদ্ধান্তে যদি কোনো পদ ব্যাপ্য হয়, তাকে সেই পদকে কিন্তু আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। এর কারণটা কি? সিদ্ধান্তে কোনো পদ ব্যাপ্য মানে হচ্ছে সিদ্ধান্ত, সেটা উদ্দেশ্য পদ হতে পারে, সেটা বিধেয় পদ হতে পারে। তাহলে সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্য যদি অব্যাপক থাকে, তাহলে প্রবলেমটা হচ্ছে সিদ্ধান্ত কিন্তু এক্সটেনশনের দিক থেকে বা বিস্তৃতির দিক থেকে আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হয়ে যায়, যেটা জেনারেল রুল অফ ডিডাকশন এই ব্যাপারটাকে ভায়োলেট করে। কারণ ডিডাকশন মানে হচ্ছে কি বড় থেকে ছোটে আসা, ডিডিউস করা, বিগ টু স্মল। কিন্তু আমি যদি বলি যে সিদ্ধান্তটা আমার কি হচ্ছে যে ব্যাপকতর, কারণ বাক্য যদি হয় যে আশ্রয় বাক্য উদ্দেশ্য হতে পারে, আশ্রয় সিদ্ধান্তের উদ্দেশ্য হতে পারে, সিদ্ধান্তের বিধেয় হতে পারে, সেটা যদি যে কোনো একটা পদই যদি ব্যাপ্য হয় আর সেই পদ যদি আশ্রয় বাক্যের ব্যাপ্য না হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু কি সমস্যা হচ্ছে? সমস্যা এটাই হচ্ছে যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত তাহলে অতিরিক্ত বেশি তার বিস্তৃতি হয়ে থাকে, এক্সটেনশন হয়ে থাকে, যেটা জেনারেল রুল অফ ডিডাকটিভ লজিক সেটাকে ভায়োলেট করে, লঙ্ঘন করে। সুতরাং বলা হবে যে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য, যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য, সেই পদকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এমন হতে পারে আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে কিন্তু সিদ্ধান্তে কোনোটাতেই ব্যাপ্য হয়নি, উদ্দেশ্য হিসেবেও হয়নি, বিধেয় হিসেবেও হয়নি, তাহলে সমস্যা নেই। কিন্তু আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, এইরকম যদি এক্সেপশনাল ব্যতিক্রম মানে কেস থাকে, এক্সেপশনাল কেস মানে হচ্ছে ব্যতিক্রম কেস, তাহলে কিন্তু সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমি এবার আরেকটা উদাহরণ নিয়ে বলি। সেটা হচ্ছে ধরা যাক সকল মানুষ হয় মরণশীল, এটা একটা এ বচন। এখন এই যে এ বচনটা, এই এ বচনটাকে যদি আমি আবর্তন করি তাহলে আমি কি বলবো? সকল মরণশীল ব্যক্তি হয় মানুষ, এ টু এ। আবর্তনে বলেছে গুণের পরিবর্তন হবে না। আচ্ছা, এবার প্রথমটা ইন্টারচেঞ্জিং সাবজেক্ট প্রেডিকেট, এখানে তাই হয়েছে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হয়েছে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে, সমস্যা নেই। কিন্তু লক্ষ্য করা যাক এই যে ব্যাপ্যতার যে নিয়মটা, এই ব্যাপ্যতার নিয়মটার এখানে কিন্তু সমস্যা হয়েছে। কেন হয়েছে ব্যাপ্যতার নিয়মটার সমস্যা? তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য নয়। এই আবর্তনটা করলাম তখন আমি দেখছি আশ্রয় বাক্যে যে পদটা ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তে সেই পদটা ব্যাপ্য হয়ে গেছে। যেমন সকল মানুষ হয় মরণশীল, আশ্রয় বাক্যে মরণশীল পদটা বিধেয় পদ, বিধেয় পদটা ব্যাপ্য নয়, কিন্তু আমি যখন সিদ্ধান্ত করছি সকল মরণশীল ব্যক্তি হয় মানুষ, তখন কিন্তু এ বচনের উদ্দেশ্য হিসেবে সেটা কিন্তু ব্যাপ্য হয়ে যাচ্ছে। সুতরাং ব্যাপ্যতার নিয়মটাকে লঙ্ঘন করা হয়েছে। এই কারণেই বলা হচ্ছে এ টু এ সম আবর্তন সম্ভব নয়। তাহলে এ টু এর কি আবর্তন হচ্ছে? এ টু এর যে আবর্তন তাকে বলা হচ্ছে অসম আবর্তন। এই যে ব্যাপ্যতার সমস্যাটা হচ্ছে,
এই ব্যাপ্যতার সমস্যাটার জন্য কি করা হচ্ছে, এ থেকে আই করে নেওয়া হচ্ছে। আই প্রপোজিশন হচ্ছে এমন একটি প্রপোজিশন যে প্রপোজিশনে হচ্ছে দুটি উদ্দেশ্য এবং বিধেয় দুটোই হচ্ছে কি, দুটোই হচ্ছে অব্যাপ্য। সুতরাং ব্যাপ্যতার সমস্যা হচ্ছে না। সিমিলারলি আমরা যদি বলি যে কোনো কালো বস্তু নয় সাদা বস্তু, এটা ও প্রপোজিশন। এই যে ও প্রপোজিশন, এটার আবর্তনই কিন্তু আমরা করতে পারবো না, কারণ ও বচনের আবর্তন কিন্তু কখনোই বৈধ হতে পারছে না। আবর্তনে যে বৈধতার যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না। তার কারণটা কি, কোন কোন বস্তু নয় সাদা, এটা ও প্রপোজিশন। ও প্রপোজিশনে আমি দেখছি প্রেডিকেটটা মানে বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য, উদ্দেশ্য পদ কিন্তু ব্যাপ্য নয়। এখন আবর্তনের ক্ষেত্রে রুলে বলা হয়েছে গুণের পরিবর্তন হবে না, ঠিক আছে, অর্থাৎ কোয়ালিটির কোনো চেঞ্জ হবে না। তাহলে কোন কোন কালো বস্তু নয় সাদা যদি এরকম আমি বলি, তাহলে বলতে হবে কি যে কোন 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 সাদা বস্তু নয় কালো। এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে যে যেটা বিধেয় উদ্দেশ্য হিসেবে অব্যাপ্য ছিল সেটা সিদ্ধান্তে আবার ব্যাপ্য হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে এইটা, সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, আশ্রয় বাক্যে কিন্তু ব্যাপ্য নয়। জেনারেল রুলটাকে ফ্লাউট করছে যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য সেই পদকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, নাহলে কিন্তু সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চাইতে ব্যাপকতর হয়ে যাবে, যেটা অনুমানের নিয়ম আরো মানে অবরোহ অনুমানের ডিডাকটিভ আর্গুমেন্টের রুলই নয়, ঠিক আছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে ও বচনের কিন্তু আবর্তনটা বৈধ আবর্তন হচ্ছে না। তাহলে এ বচন থেকে যে আমরা আবর্তন করছি সেই আবর্তনটা কিরকম আবর্তন হবে, বলা হচ্ছে যে এ টু এ আবর্তনের ক্ষেত্রে আমরা তো দেখছি যে ব্যাপ্যতার সমস্যাটা হচ্ছে, অর্থাৎ আশ্রয় বাক্যে সিদ্ধান্তে যে পদটা ব্যাপ্য সেই পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে পারছে না, ঠিক আছে। এই কারণে বলা হচ্ছে যে এ বচনের সম আবর্তন, সম আবর্তন কি, এ টু এ, এই বচন থেকে এই বচনে যদি আবর্তন হয় সেটাকে আমরা বলছি সম আবর্তন। তাহলে বলা হচ্ছে যে এ টু এ এই যে সম আবর্তন, এই সম আবর্তন কিন্তু কখনোই সম্ভব হতে পারছে না ইন দ্য কেস অফ এ প্রপোজিশন, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে আবর্তনটা করব, আমরা এখানে আবর্তনটা কিন্তু অন্যরকম ভাবে করব। সেটা কি করব, এ থেকে আই করব। এ থেকে আই করলে কি হবে, আই বচনে আমরা দেখেছি উভয় পদই কিন্তু অব্যপ্য, ঠিক আছে, উভয় পদই কিন্তু অব্যপ্য, অর্থাৎ উদ্দেশ্য পদও অব্যপ্য, বিধেয় পদও অব্যপ্য। সুতরাং যদি আমি আইকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করি তাহলে সমস্যা নেই, কারণ আই এর নিজস্ব কোনো স্টেটাসই নেই যে তার কোনো একটা টার্ম ব্যাপ্য হবে বা ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, তাহলে আমার আবর্তনের রুলগুলো আমরা কি দেখছি, আবর্তন হচ্ছে এক ধরনের অমাধ্যম অনুমান, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আবর্তনে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় সিদ্ধান্তে যথাক্রমে বিধেয় এবং উদ্দেশ্য হচ্ছে উভয় বচনের মধ্যে, অর্থাৎ
হেতু বাক্য বা আশ্রয় বাক্য তুমি যাই বলো না, যে নামেই তাকে বলো না কেন, এবং সিদ্ধান্ত, তাদের মধ্যে কিন্তু কোনো গুণের পার্থক্য নেই। অর্থাৎ কেউ অ্যাফার্মেটিভ, কেউ নেগেটিভ, কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, এরকম কিছু কিন্তু নেই। আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যেটাতে আটকায়, সেটা হচ্ছে যে টার্মটা ডিস্ট্রিবিউট, মানে যে টার্মটা কি হবে, ট্রান্সলেটেড হবে, অর্থাৎ সিদ্ধান্তে যে টার্মটা ডিস্ট্রিবিউটেড হবে, সেই টার্মটা যেন আশ্রয় বাক্যে ডিস্ট্রিবিউটেড হয়। যদি না হয় তাহলে কিন্তু বাক্যতার যে মানে ইয়েগুলো উঠছে, যে সমস্যাগুলো উঠছে বাক্যতা নিয়ে, তাতে কিন্তু হচ্ছে কি যে 4 নম্বর যে রুলটা, সেটা অবৈধ বলে প্রমাণিত হচ্ছে এই ধরনের কোনো এক্সাম্পলের ক্ষেত্রে। সেই কারণে এ টু এ সম আবর্তন সম্ভব নয়, সেই কারণে আমরা কি করছি, এ টু আই করছি। এখন এ টু আই করলে অন্তত ব্যাপ্যতার লঙ্ঘন থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে একটা, তাহলে এই কে সম আবর্তনও কিন্তু বলা যাচ্ছে না। তাহলে এ টু আই এর আবর্তনটা কি হচ্ছে, এ টু আই এর আবর্তন হচ্ছে অসম আবর্তন, যাকে ইংরেজিতে বলছি কনভার্সন বাই মিউটেশন। ঠিক আছে? আচ্ছা, এবার যে অংশটা বলবো সেটা হচ্ছে বিবর্তন বা অবভার্সন। বিবর্তনও এক ধরনের অমাধ্যম অনুমান, তবে আবর্তনের সঙ্গে তার কিন্তু অনেক তফাৎ আছে। সেই তফাৎটা কি, সেটা হচ্ছে বিবর্তন প্রথমে হচ্ছে এক ধরনের অমাধ্যম অনুমান, যেখানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যে বিরুদ্ধ পথ, আশ্রয় বাক্যের উদ্দেশ্যে বিরুদ্ধ পথ সিদ্ধান্তে কি হবে, উদ্দেশ্য হিসেবে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে যেমন বলছে বিবর্তনে, যেমন এ বচনের বিবর্তন বলছি, সকল কবি হয় ভাবুক ব্যক্তি। এটাকে যদি বিবর্তন করতে বলা হয় তাহলে কি করা হবে, এখানে বলা হচ্ছে বিবর্তন যদি করতে বলা হয় তাহলে বলা হবে যে কোনো কবি নয় ভাবুক ব্যক্তি, অভাবুক ব্যক্তি। এখন দেখো, এই যে নয়, এই পপুলারটা বলেছি, আর ভাবুকের সঙ্গে অভাবুক এটা যে জুড়েছি, অ মানে হচ্ছে ন, ইংলিশে অ মানে হচ্ছে ন, তাহলে দুটো নেগেটিভ, একটা পপুলার নেগেটিভ আর একটা প্রেডিকেটটা যেটার সঙ্গে যুক্ত রয়েছে, এই যে ন, এই দুটো নটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। এখানে যেমন একটা রয়েছে, আমি পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো, ধরা যাক বিবর্তনের ক্ষেত্রে বলছি, কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় অমর, এটা কি হচ্ছে, এটা একটা ই প্রপোজিশন। এটাকে বিবর্তন করলে কি হবে, গুণের পরিবর্তন হবে কিন্তু বিবর্তনে। তাহলে সকল মানে আমি বলেছি কোনো কবি নয় মানুষ, যদি এরকম বলি, বা অমরটা আমি বাদিয়ে দিচ্ছি, কোনো কবি নয় মানুষ, এটা ই প্রপোজিশন। এটাকে যখন আমি বিবর্তন করব তখন কি করতে হবে, সকল কবি হয় অমানুষ, অ হাইফেন মানুষ, দুটো নেগেটিভ নেগেটিভ, মানে অমানুষ নয় মানুষ মানে হচ্ছে অমানুষ, অর্থাৎ উদ্দেশ্য বিধেয়টা আমার কি হলো, চেঞ্জ হলো না, শুধু বিধেয়ের বিরুদ্ধ পথ, এই যে অ, যেটাকে নন ও বলতে পারি, অ বা নন, এইটাই কিন্তু বসে গেল। বুঝে গেছে? হ্যাঁ, তার মানে বিবর্তনও হচ্ছে এক ধরনের অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানে কি হচ্ছে,
আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকছে, there is no change। আর কি হচ্ছে, গুণের পরিবর্তন হচ্ছে, এটা যদি অ্যাফার্মেটিভ হয় ওটা তাহলে নেগেটিভ হবে, উল্টো আবার ভাইস ভার্সা, ওটা যদি নেগেটিভ হয় তাহলে আর একটা হবে অ্যাফার্মেটিভ। আর তৃতীয়টা কি, তৃতীয়টা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে বিধেয় পদ, হেতু বাক্যের যে বিধেয় পদ, সেই বিধেয় পদে কি হচ্ছে, বিরুদ্ধ পদ আশ্রয় বাক্যের বিধেয় পদ, আশ্রয় বাক্যের বিধেয় পদ। এটাকে আমরা ডেজিগনেট করব কি করে, ওই ন, ন হাইফেন, যেমন অমরণশীল, তার মানে কি মরণশীল নয় সে, যেমন আবার উদাহরণ দিচ্ছি, সকল আম হয় মিষ্ট, সকল আম হয় মিষ্ট, এটাকে যদি বলা হয় বিবর্তন করতে তাহলে কি করতে হবে, কোনো আম, কোনো আম নয় অমিষ্ট, তাহলে এই নয় আর অমিষ্ট এই দুটোকে কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, উল্টে দাঁড়ালো, যে মিনিংটা ছিল সেই মিনিংটাতেই এসে স্টিক করছি আমরা, সকল আম হয় মিষ্ট। এবার আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখলাম বিবর্তনটা আবর্তনের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। বিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু আশ্রয় বাক্যের যে বিধেয় পদ, সেই বিধেয় পদের বিরুদ্ধ পদ কি হচ্ছে, বিধেয় পদের বিরুদ্ধ পদ কি হচ্ছে, যে সিদ্ধান্তের বিধেয় বচনটা হচ্ছে, বিধেয়ের যে বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদ মানে তাকে ইংলিশে আমরা বলছি কন্ট্রারি। এখন আর এক জিনিসটা, যেহেতু কনভার্সন করাচ্ছিলাম, কনভার্সনে আর একটা জিনিস করতে হবে, সেটা কি, যে কনভার্সনে এই বচনের কি সরল আবর্তন সম্ভব, সবাই এই কথাটা জিজ্ঞেস করবে, এটা অনার্সেও বলা হয়েছিল। তাহলে এই বচনের সম আবর্তন কি, আমি দেখলাম যে এ কে যদি, এ বচনকে যদি এ বচন দিয়ে আমি আবর্তন করতে যাই তাহলে কিন্তু ব্যাপ্যতার নিয়মে আমি আটকে যাচ্ছি, অর্থাৎ যে পদ আশ্রয় বাক্য সিদ্ধান্তে ব্যাপ্য তাকে আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, এটা কিন্তু হচ্ছে না। তখন আমি কি করব, আবর্তনটাকে কি করব, আমি এমন ভাবে আবর্তনটা করব যেখানে ওই প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পারি। যেমন সকল আমরা নিলাম, মানুষ হয় মরণশীল, যদি এরকম নিই তাহলে কোন কোন মানুষ হয় নয় অমরণশীল, কোন কোন মানুষ নয় অমরণশীল, এই অমরণশীল আর মরণশীল কেটে গেল, দেয়ারফর কোন কোন মানুষ হয় মরণশীল, যেটা ছিল গিভেন প্রপোজিশন তার একই রূপ থাকলো। আচ্ছা, তাহলে আমি এবার জিনিসটা রিক্যাপ করছি। আজকে আমি যা যা বললাম, প্রথম কথা, নিরপেক্ষ বচন কাকে বলে, নিরপেক্ষ বচনের গুণ কাকে বলে, পরিমাণ কাকে বলে, গুণ এবং পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনকে কিভাবে ভাগ করা যায়, সদর্থক বচন কাকে বলে, নঅর্থক বচন কাকে বলে, সামান্য বচন এবং বিশেষ বচন, উইথ
এক্সাম্পল। এরপরে যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে বাক্যকে বচনে রূপান্তর, অর্থাৎ একটা বাক্য থাকছে তাকে বচনে কিভাবে রূপান্তর করা হচ্ছে সেই জিনিসটা আলোচনা করলাম। তারপরে যেটা আমি আলোচনা করেছি সেটা আর একটা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টারের শেষোক্তটা বলছি, সেটা হচ্ছে যে মাধ্যম মানে অনুমানকে কিভাবে ভাগ করছি, অমাধ্যম এবং মাধ্যম। অমাধ্যম অনুমানকে এবার আবার ভাগ করছি, সেই ভাগের মধ্যে আবর্তন, আবর্তন কাকে বলে, আবর্তনের রুল, আবর্তনের প্রকার, সম আবর্তন এবং অসম আবর্তন। এবার বিবর্তন কাকে বলে, বিবর্তনের রুল এবং বিবর্তনের সেই রুলের অ্যাপ্লিকেশন। আজকে এই বিষয়গুলো সমস্ত আলোচনা হয়েছে। এর পরের দিন আমি বস্তুগত বিবর্তন এই বিষয়টা আলোচনা করব এবং বস্তুগত বিবর্তনের সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে সেটা নিয়ে আলোচনা করব। এবার আর একটা জিনিস যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রাপোজিশন, যাকে সমবিবর্তন বলা হয়। কিন্তু সমবিবর্তন করার আগে আবর্তন কাকে বলে এবং আবর্তনের সমস্ত রুলগুলো এবং বিবর্তন কাকে বলে, বিবর্তনের সমস্ত রুলগুলো, সেটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। কারণ সমবিবর্তন হচ্ছে এমনই একটা, তার প্রসেসটা হচ্ছে বিবর্তন, আবর্তন, বিবর্তন। অর্থাৎ একটা সেন্টেন্স থাকতে পারে, একটা প্রপোজিশন থাকতে পারে, সেটাকে প্রথমে আমার কি করতে হবে, বিবর্তন করতে হবে। এবার বিবর্তিত যে রূপটা, সেই রূপটাকে আমাকে আবর্তন করতে হবে। এবার আবর্তিত যে রূপটা, সেটাকে আমাকে বিবর্তন করতে হবে। দিস ইজ দ্য রুল অফ কন্ট্রাপোজিশন। এখন এই কন্ট্রাপোজিশনটা করতে গেলে আমাদের সেটাকে লিখে লিখে করতে হবে। আমি পরের ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সুতরাং আজকে এই পর্যন্ত। নমস্কার।